দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো সরাসরি এই সময়ে। আজ আপনাদের সঙ্গে আছি আমি জহিরুল আলম। স্বপ্নের মেট্রো রেলের যাত্রা শুরু হয়েছে। দেশের মানুষের মুকুটে আরেকটি অহংকারের পালক, একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিশ্চয়ই আজকে এই বিষয়টি নিয়ে আলাপ করব। দীর্ঘ অপেক্ষার অবসানে আনন্দে ভাসছে রাজধানীবাসী। একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে গণপরিবহনের ক্ষেত্রে। যানজটের শহরে স্বস্তির সুবাতাস নিশ্চয়ই এই মেট্রো রেল। আলাপ করবে এ নিয়ে। 30শে ডিসেম্বর গণমিছিল বানচাল করতে চাইছে আওয়ামী লীগ, এই অভিযোগ করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি নেতা। 11 দলের সমন্বয়ে জোট গঠন হয়েছে। রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ সহ 7 মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ক্লিন সিটির আশ্বাস দিয়েছে নির্বাচিত মেয়র জাতীয় পার্টি। গাইবান্ধায় 5 আসনের উপনির্বাচন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ঘন কুয়াশার সাথে কনকনে ঠান্ডায় স্থবির উত্তরের জনপদ, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। দিনের এগুলোই প্রধান শিরোনাম, তবে আলোচনা সমসাময়িক প্রসঙ্গ নিয়ে এবং নিশ্চয়ই আজ মেট্রো রেলের আনুষ্ঠানিক উদ্বোধনের খবরটি নিয়ে আমরা আলাপ করব। জনজীবনে এবং সামগ্রিকভাবে এর প্রভাব নিয়ে আজকে আমাদের মনোযোগ। শুরুতেই আমন্ত্রিত দুজন অতিথির সঙ্গে পরিচিত হব। রয়েছেন যারা মারুফ হোসেন, সদস্য সচিব, গণপরিবহন, গণপরিসর ও ঐতিহ্য বিষয়ক কমিটি, বাপা। স্বাগত আপনাকে জনাব মারুফ হোসেন। এবং সিনিয়র জার্নালিস্ট জনাব সোহরাব হাসান আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্বাগত আপনাকেও জনাব সোহরাব হাসান। জুম প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে যুক্ত হবেন বলে আশা করছি ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, পিআরআই। তাকেও আমরা আশা করি পাব এই আলোচনাতে। শুরুতেই যাচ্ছি আমাদের দুই আমন্ত্রিত অতিথির সঙ্গে। না, নিশ্চয়ই ডক্টর আহসান মনসুরকে আমি দেখতেই পাচ্ছি প্রথমেই। জি, অনেকদিন পরে আপনাকে জুমে কানেক্ট করলাম। ডক্টর আহসান এস মনসুর, এই যে একটা সরকারের অনেক ধরনের সমালোচনা এই টকশোগুলোতে হয়, কিন্তু ডিফাইং অল দি ক্রিটিসিজম, বিশ্ব ব্যাংক, তারপরে আপনার এই যে কী বলে যে অভ্যন্তরীণ রাজনৈতিক যে বিরোধ, এগুলোর পরেও যে দৃশ্যমান যে অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে গণপরিবহন খাতে আজকে যেই ঘটনাটি ঘটে গেল, এটা একজন অর্থনীতিবিদ হিসাবে সবসময় আপনি অনেক কনসার্ন থাকেন বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে, মানুষের অবস্থা নিয়ে। আজকের এই মেট্রো রেলের যে উদ্বোধন হলো, এই উদ্বোধনটিকে আপনি কোন চোখে বিশ্লেষণ করবেন? শুরুতে একটু কৌতূহলী আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আমি বলবো যে আমি স্বাগতম জানাচ্ছি, কারণ যে কোনো উন্নয়নশীল দেশ বা উন্নত দেশ, যে কোনো দেশে আমরা যাই, আমরা দেখি সেখানে বিভিন্ন হয় পাতাল রেল আছে বা উড়াল রেল আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ব্যাংকক অনেকদিন ধরে আছে, পার্শ্ববর্তী দেশ ভারত, কলকাতাতেই আমরা পাতাল রেল অনেক বছর ধরে দেখছি। তো সে কাজে আমাদের একটা আকাঙ্ক্ষা তো ছিলই যে ঢাকা একটা বড় শহর, ঢাকা আরো বড় হচ্ছে কলেবরে সব দিক দিয়ে, এবং এত ঘনবসতিপূর্ণ একটা শহর আর কিন্তু সহজে দেখা যায় না। সেই শহরে আমরা যানজটের অবসানের দিক থেকে যদি আমরা তাকাই, তাহলে এই মাস ট্রানজিট সিস্টেমের কোনো ব্যতিক্রম হতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এটা অবশ্যই অতি প্রয়োজনীয় ছিল। এটা আরো 15 বছর আগে হলে আরো ভালো হতো। হয়েছে, সেই জন্য সরকারকে সাধুবাদ, এবং জাপান সরকারকেও সাধুবাদ, কারণ তাদের সহায়তাও এখানে একটা বড় ভূমিকা রেখেছে। এবং হলি অ্যাটিসনের মতো একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও আবার তারা সেখানে ফেরত এসে এই প্রকল্পটাকে কিন্তু তুলে ধরেছেন, যেটা আমাদের জন্য অবশ্যই একটা বিশাল জনকল্যাণমূলক, এবং শহরটার জন্য ঢাকা নগর হিসাবে প্রতিষ্ঠাতা জন্য মর্যাদা অর্জনের দিক থেকে দুটো জিনিসই ঢাকার প্রয়োজন আছে এখনো। একটা হচ্ছে মাস ট্রানজিট সিস্টেম আরো ভালোভাবে ডেভেলপ করা, এবং আরেকটা হচ্ছে আমাদের একটা ভালো আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের ছিল না, সেটাও কিন্তু হচ্ছে জাপানিদেরই বদৌলতে। সেটাকেও আমি মনে করি যে একটা বড় অর্জন হবে আমাদের জন্য। না, এটা তো একটা স্বাভাবিক সৌজন্য যে সরকারের একটা বড় ধরনের একটা মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে জাইকা বা জাপানের সহযোগিতায়, সেটি ঠিক আছে। আমরা সবাই খুবই কি বলবো যে ওভারওয়েলমিংলি এটার জন্য কংগ্রাচুলেট করি সরকারি উদ্যোগে। কিন্তু অর্থনীতিবিদ হিসাবে এই ধরনের একটি প্রকল্প আমাদের খুবই নির্মোহভাবে এবং অবজেক্টিভলি যদি আপনি দেখেন, এটি আমাদের জন্য
অর্থনৈতিকভাবে কতটা চাপ তৈরি করবে অথবা কতটা আমাদেরকে স্বস্তি নিয়ে আসবে আমাদের জনপরিবহনের ক্ষেত্রে অথবা আমাদের ট্রাফিক যে ব্যবস্থাপনার ক্ষেত্রে বিরাট অঙ্কের একটা অর্থনৈতিক ক্ষতি আমরা দীর্ঘদিন ধরে স্বীকার করে আসছি। এই ম্যাস র্যাপিড ট্রানজিট যে ব্যবস্থাপনাটা চালু হলো, যে রেল ব্যবস্থাপনাটি চালু হলো, এর মাধ্যমে আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কি প্রভাব রাখতে পারে বলে আপনার বিশ্লেষণ? প্রথমত বলতে হবে যে নাগরিক জীবনের কয়েকটা দিক আছে। একটা দিক হচ্ছে আমাদের সবাইকে কর্মক্ষেত্রে যেতে হয়, সেখানে না গেলে আজকালকার দিনে কিছুটা হলেও লাঘব হয়েছে। আমি এখন জুমে আপনাদের সাথে যোগাযোগ করছি না যেয়েও, কিন্তু সাধারণত সবাইকে যেতে হয় এবং যেতে গেলে আমাদের জনজীবনটা দুর্ভোগে পড়তে হয়, বিশেষ করে বাংলাদেশে আমরা জানি এত ঘনবসতিপূর্ণ, এত সরু রাস্তা, যেখানে প্রপোর্শন বিটুইন রোডস এন্ড রিকোয়ারমেন্টস এর মধ্যে একটা বিশাল অসামঞ্জস্যতা আছে। সেখানে আমাদের এই মাস ট্রানজিট সিস্টেমটা মাধ্যমে আমরা কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষতিটাকে কমিয়ে আনতে পারি। অর্থনৈতিক ক্ষতি এবং স্বাস্থ্যগত ক্ষতি, এবং এটা একটা প্রকার আছে। একটা তো হচ্ছে ডাইরেক্টলি আমাদের যারা ব্যক্তি হিসাবে আমাদের যেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো ফ্রম উত্তরা থেকে মতিঝিল যেতে, সেটা 40 মিনিটে হয়ে যাবে। সেটা একটা বিশাল অর্জন। এবং এই সময়ের যদি আমি এই 5 লক্ষ লোকের প্রতিদিনের যাতায়াতকে যদি আমরা সময় দিয়ে একটা টাইম ভ্যালু দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, সেটা বিশাল একটা অঙ্কের অর্থ হয়ে দাঁড়াবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এখান থেকে আমরা আরো কিছু সাশ্রয়ী হচ্ছে। আমাদের গাড়িগুলোর সংখ্যা এবং রাস্তার মধ্যে থাকা এবং গাড়িগুলোর তেল খরচ এবং যানজটে বসে থেকে যে ধূম্র উদ্গীরণ করা হচ্ছে, সেটার মাধ্যমে একটা তো হচ্ছে প্রত্যক্ষ কস্ট অফ ট্রান্সপোর্ট আমাদেরকে যেটা ব্যক্তিগতভাবে বহন করতে হয়, সেটা একটা আছে, সেটাও একটা বিশাল অঙ্ক। এবং যেটা যেতে হয়তো 45 মিনিটস বা 50 মিনিটস লাগতো, সেটা যেহেতু 2.5 ঘন্টা লাগে, তেল পুরের সেই প্রপোর্শনটা অনেক বেশি এবং খরচটা হয় আমাদের জাতীয় আয়ের দিক থেকে আমাদের একটা বিশাল ব্যয় সেখানে আমরা বহন করি। আরেকটা দিক হচ্ছে যে আমাদের দূষণ। এই গাড়িগুলো রাস্তায় আছে এবং তাদের থেকে যে দূষণগুলো হচ্ছে, সেই দূষণ থেকে যে আমাদের স্বাস্থ্যগত ক্ষতিগুলো হচ্ছে, সেটার যে ক্ষতিপূরণ, সেটাও একটা অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্যগত দিক আছে, যেটা কস্টিং করলে সেটাও একটা বিষয়, এটা বিরাট সাপোর্ট। এটা একটা অর্জন। জি, ডক্টর আহসানুল মনসুর একটু আমাদের সঙ্গে থাকবেন। আমাদের স্টুডিওতে 2 জন অতিথি আছে, তাদের সঙ্গে একটু কথা বলি, তাদের অভিমতটি জানার চেষ্টা করি এবং একই সঙ্গে আপনার কাছে আবারও ফিরব বলে আশা করছি। জনাব মারুফ হোসেন, আপনি গণপরিবহন, গণপরিসর এবং পরিসর নিয়ে কাজ করছেন, নিশ্চয়ই এটা আপনার ক্ষেত্র। এই ধরনের একটি ব্যবস্থাপনা, এক ধরনের একটা অবকাঠামোগত উন্নয়ন এবং গণপরিবহনের ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা হয়েছে বলে আমরা সবাই খুশি। কিন্তু বাস্তবিক অর্থে একজন অর্থনীতিবিদ হিসেবে উনি কিছুটা মূল্যায়ন করলেন যে এর ইকোনমিক ইম্প্যাক্টটা কী। এটা আসলেই এখন যেভাবে শুরু হয়েছে, এটা অনেকেই সমালোচকরা অনেকভাবে এটা বিশ্লেষণ করবেন যে এটা একটা ডেভেলপমেন্টাল ইলিউশন। দেখানো হলো যে একটা মেট্রো রেল চালু হয়েছে, কিন্তু দিনে 200 লোক প্রতিবারে যাতায়াত করবে। এর রিয়েল বেনিফিটসটা কি হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এটা আমরা যদি আজকে এই খুশির দিনে আমরা অবশ্যই আমরা আলোচনাটা করব এই কারণে যে যেটা আমরা পেলাম এটা যেন আসলে টেকসই হয় এবং এটার প্রকৃত সুফলটা আমরা পাই, নগরবাসী পায়। সেজন্য আমাদের কিছু কিছু জায়গায় সতর্ক থাকা দরকার, যে আমরা তৃপ্তির ঢেকুরটা যেন না তুলি। এটা আমাদের মনে হয় একটু সজাগ থাকা দরকার। তবে অবশ্যই আমরা বলবো যে এরকম একটা মহানগর, সেখানে যদি আমরা একটা দক্ষ, পরিবেশ বান্ধব এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চাই, তাহলে এটা আমাদের দরকার ছিল। এবং আমরা এই নির্দেশনা কিন্তু আমাদের ডকুমেন্টে অনেক আগেই উল্লেখ করা আছে, যেটা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান 2005, এবং সেটা অনুযায়ী টাইম ফ্রেমে যে সময়টা মেট্রো রেল হওয়ার কথা ছিল সে সময়টাই আলোর মুখ দেখেছে, কিন্তু মাঝখানে যে কম্পোনেন্টগুলো হওয়ার কথা ছিল সেগুলো এখনও অ্যাবসেন্ট আমাদের শহরে। কোনগুলো একটু উল্লেখ করে দিন না। আমরা যদি বলি যে আমাদের পথচারী বান্ধবতা, আমাদের নন মোটরাইজ ট্রান্সপোর্টকে এটাকে ম্যানেজমেন্টের মধ্যে আনা, বাস র্যাপিড ট্রানজিট এটাকে ফেজ বাই ফেজ যাওয়ার কথা ছিল, মানে যেটা কম খরচে অল্প সময়ের মধ্যে মানুষকে বেনিফিটটা দিতে পারে, সেই ফেজগুলো আগে আপনার কমপ্লিট করে তারপরে এটাতে আসার কথা ছিল। তারপরে আমরা বলবো যে এটা আমাদের একটা সক্ষমতারই প্রমাণ যে আমরা এরকম একটা প্রকল্প আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। এবং এই অভিজ্ঞতার আলোকে আমি মনে করি যে এখন যদি সরকার সেই উদ্যোগগুলো নেয় যে এটার সঙ্গে আরও যা যা দরকার এটাকে ভায়াবল করার জন্য, কারণ আমরা এমনিতেই আমরা যে খরচটা দেখি
সেটা একটা বড় অঙ্ক এবং এইটা এস্টাবলিশমেন্ট কস্ট, বাট আমরা জানি যে এটা যখন থেকে অপারেশনটা শুরু হবে মূল খরচটা কিন্তু ওখানে শুরু এবং এটা সারা ওয়ার্ল্ডে ভর্তুকি ছাড়া চলে না। তবে আমাদের একটা সুবিধা আছে, আমাদের প্রচুর যাত্রী এখানে আছে এবং আমরা যদি তার সাথে আরও ভালো কিছু পরিকল্পনা করতে পারি যে আমাদের নন রেল বিজনেস যেগুলো আছে সেগুলো দরকার হবে। এই অ্যালাইনমেন্টে এখন যেই ধরনের আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সেই সুযোগটা তৈরি করে দিল, সেটা যদি আমরা প্রপারলি পরিকল্পনার মাধ্যমে করতে পারি তাহলে হয়তো আমরা ওইখান থেকেও এটাকে পরিচালনার জন্য সুযোগ পাবো। সেক্ষেত্রে নগরবাসী সরাসরি যেমন মনসুর সাহেব বলেছেন যে তার এখানে সময়টা বাঁচবে, সময় বাঁচলো মানে কিন্তু সে আরেকটা জায়গায় কাজ করতে পারলো, কাজে মনোযোগ দিতে পারলো, তার প্রোডাক্টিভিটি বাড়লো। আর তার বাইরেও কিন্তু পরোক্ষভাবে আরও কিছু সুবিধা রয়েছে, যেমন আমাদের কিছু কমিটমেন্টই রয়েছে, যেমন আমাদের ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, সেখানে আমরা বলেছি যে 15% পর্যন্ত আমরা কার্বন এমিশন কমাবো। সেক্টর হচ্ছে 3টা, ট্রান্সপোর্ট, এনার্জি এবং ইন্ডাস্ট্রি। ট্রান্সপোর্ট সেক্টরে কমাতে হলে আমাদেরকে ম্যাস ট্রান্সপোর্টে যেতে হবে। এখন এই ম্যাস ট্রান্সপোর্টকে এটা সাকসেসফুল করার জন্য আসলে অনেক আলোচনা হয়তো আমাদের ধারাবাহিকভাবে আসবে। তবে এইখানে যে মানুষজন আসবে সেটা আমরা যদি একটা ক্যাচমেন্ট এরিয়া ধরি, যে এই যে 21 কিলোমিটারের মতো পথ আমাদের আজকে প্রায় 12 কিলোমিটার মতিঝিল পর্যন্ত, আজকে আমাদের কমলাপুর পর্যন্ত, আজকে আমাদের 12 পর্যন্ত হলো। যাই হোক, এইখানে যে ক্যাচমেন্ট এরিয়া, যে দুই পাশে 500 1 কিলোমিটার বা তারও বড় এলাকা ধরে সেইখানকার মানুষজনকে এখানে টেনে নিয়ে আসা বা তারা ওইখানে ফেরত যাওয়া, এই যে কানেক্টিভিটিগুলো, ওইখানে আমার পথচারী বান্ধবতা বা বাইসাইকেল এনে বাইসাইকেল পার্ক করতে পারবে, বা গাড়ি আসলে কি একদম স্টেশনের গোড়ায় আনতে দিব না একটু দূরে পার্ক করবে, যেন এখানে কেওয়াজটা না হয়, বা যাত্রীরা যেখানে নামছে হয়তো দ্রুত করার জন্য আমরা এখনও সেই কাজটা করতে পারি না, যে স্টেশন থেকে এক্সিট এন্ট্রির যে জায়গাটা সেটা এখনও ঠিকভাবে গোছানো কোনো স্টেশনে করাটা সম্ভব হয় না। সেগুলো হয়তো এটার অভিজ্ঞতা থেকে পরবর্তীতে আরও যে কয়টা লাইন করার কথা আছে 6টা লাইন তো করবে এবং পূর্ণাঙ্গ নেটওয়ার্ক না হওয়া পর্যন্ত তো আমরা আসলে সুবিধাটা পাবো না। বেনিফিটস নিয়ে আসলে আর শুধু এটাই না, আমাদের মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সিস্টেমের কথা বলা আছে। জনাব সোহরাব হোসেন, আপনি অনেক লেখালেখি করেন মানুষের জীবন মানের উন্নয়ন এবং সংকট নিয়ে, প্রতিনিয়তই আপনার লেখা। আজকের যে প্রজেক্টটি ওপেন হলো, এটা অনেকেই একসময় স্বপ্নের মতো ছিল, আজকে বাস্তব। আপনি একজন কলামিস্ট হিসাবে কিভাবে দেখেন? ধন্যবাদ। মানুষ তো প্রথম স্বপ্ন দেখে, পরে সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করে। তো এটি অবশ্যই বলবো যে বাংলাদেশ মেট্রো রেলের যুগে যে প্রবেশ করলো সেটি খুবই আনন্দের, এবং আমি মনে করি 17 কোটি মানুষেরই আনন্দ, এবং যে সরকারের সময় এটি হয়েছে সরকার অবশ্যই ধন্যবাদ পেতে পারে। তার চেয়েও শ্রদ্ধাভরে স্মরণ করি সেই জাপানি নাগরিকদের যারা এই মেট্রো রেলের কাজ করতে এসে এখানে জঙ্গিদের হাতে নিহত হয়েছেন। এটি কিন্তু অন্য দেশের উন্নয়নের, অন্য দেশের কোনো প্রকল্পে কাজ করতে যে জীবন উৎসর্গ করা, এটি খুব ছোট ব্যাপার নয়। সুতরাং আমরা তাদের স্মরণ করব, এবং প্রধানমন্ত্রী বলেছেন তাদের নামে রেল স্টেশনগুলোর নাম রাখা হবে। মনে করি যে এটি তাদের প্রতি আমাদের যথার্থ কৃতজ্ঞতা জানানো হবে। আমার এক প্রতিবেশীর মন্তব্য দিয়ে শুরু করি যে এর কি অর্থনৈতিকভাবে এর কী প্রভাব পড়বে। তিনি এই এলাকার কাছাকাছিই থাকেন, ইস্কাটন এলাকায়, এবং তিনি ধরে নিয়েছেন যে মেট্রো রেল চালু হলে তার বাসা ভাড়া অনেক বেড়ে যাবে। মানে তিনি যে ভাড়া দেবেন, তিনি বাড়ির ফ্ল্যাটের মালিক। সুতরাং এই প্রতিটি মানুষের হিসাব থাকবে। আর সেটি কিন্তু যে বিষয়টি ভাই বললেন যে সেটি হচ্ছে যে আমরা যদি ধরি এই শহরে 1.5 কোটি মানুষ আছে, এই 1.5 কোটি মানুষের মধ্যে একটি তো সার্বিক যে যানজট কমলো, মানুষের সাশ্রয় হলো এবং স্বাস্থ্যগত ঝুঁকি কমলো, এসব আছে। কিন্তু প্রতিটি মানুষের এই 1.5 কোটি মানুষের মধ্যে কতজন সুবিধাটা পাবে? মেট্রো রেলের এখন হচ্ছে মাত্র 12 কিলোমিটার, সেটি কিন্তু সংখ্যাটা খুব বেশি না, মানে বেশ এর সুবিধা পাবে, তারও প্রভাব পড়বে, ইতিবাচক প্রভাবই পড়বে। এখন আমাদের সার্বিকভাবে কিন্তু দেখতে হবে যে পুরো শহরের শহরে যে 1.5 কোটি মানুষ থাকে, 1.5 কোটি মানুষের তার দৈনন্দিন জীবনযাপন, তার চাহিদা, তার শিক্ষা, স্বাস্থ্যসেবা, তার বসতবাটি, সবটা মিলেই কিন্তু চিন্তা করতে হবে। উন্নয়নটা কিন্তু এই একটা সামগ্রিক প্যাকেজের মতো। আমরা যদি এর থেকে বিচ্ছিন্নভাবে চিন্তা করি তাহলে কিন্তু খুব এগোতে পারবো না। তাই মনে করি সরকার যারা নীতি নির্ধারক, মেট্রো রেলের পরবর্তী যে নগর জীবন,
নিশ্চয়ই আমরা চাইবো যে মেট্রো রেলের পূর্ববর্তী নগর জীবনের চেয়ে অনেক উন্নত হবে এবং মানুষের জীবন মান বাড়বে এবং এক ধরনের স্বাচ্ছন্দ্য আসবে। তার চেয়েও যেটা আমরা কয়েকদিন ধরেই পত্রপত্রিকায় যেটা দেখছি, ঢাকা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর। দূষিত বায়ু, দূষিত বা কি বলে সব কিছুই দূষিত এখানে। এই দূষণ মুক্ত কিভাবে? হ্যাঁ, সেক্ষেত্রে মেট্রো রেল আনলিভেবল সিটির মধ্যে তালিকার মধ্যে অবাসযোগ্য শহরের মধ্যে, সেক্ষেত্রে মেট্রো রেল কিছুটা এই যে কি বলে পরিবেশ বান্ধব, হয়তো পুরোপুরি নয়, কারণ যানবাহন চললে তার একটা থাকবেই, একটা ঝুঁকি থাকবেই। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলছি যে সরকারের পুরো পরিকল্পনা এই বিষয়টি আসে কিনা। আরও আমরা এক্সপ্রেসওয়ে আরও অনেক কিছু করছি। আরেকটি হচ্ছে যে এই প্রকল্পটি হয়তো আরও আগে হতো যদি করোনায় কাজ এক ধরনের ধীর গতিতে চলেছে। সুতরাং তার মধ্যেও আরেকটি বিষয় দেখা, যে যারা হয়তো এলাকার মানুষ, যে এলাকা থেকে মেট্রো রেল গিয়েছে, সেই এলাকার মানুষ যে ত্যাগ স্বীকার করেছে, যে ভোগান্তিতে পড়েছে, সেটাও কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। নিশ্চয়ই ডক্টর আহসান এস মনসুর, উনি যেটা ইঙ্গিত করছেন যে এটার সত্যিকারের অর্থনৈতিক বা সুফল যেটা বলতে বোঝায় সেটা মানুষ কতটা পাবে, এবং আমরা যে বিভিন্নভাবে আপনাদের মুখ থেকে যে শুনছি যে এটা প্রতি বছরে অন্ততপক্ষে $2.5 বিলিয়ন আমাদের সাশ্রয় হবে এবং এটা জিডিপিতে একটা বড় ভূমিকা রাখবে, আপনি এই বিষয়টা কিভাবে পর্যবেক্ষণ করেন? দেখুন, প্রত্যেকটা মেট্রো রেল সিস্টেম বা ইন্টিগ্রেটেড যেটাকে আমরা বলি যোগাযোগ ব্যবস্থা, এটা এখন আমি যেটা দেখি আমাদের যেটা হয়েছে সেটা কিন্তু পরিপূর্ণভাবে সেটা হয় নাই এখনো। প্রথমত এটা হচ্ছে একটা মাত্র লিঙ্ক, এটার সাথে আরো 5টা 7টা বা 10টা যখন যোগ হবে তখন কিন্তু মাল্টিপ্লায়ার এফেক্টটা 10 গুণ হবে না, 10টা যোগ হবে 20 গুণ হবে, কারণ মানুষের ইন্টারকানেক্টিভিটি এক লাইন থেকে আরেক লাইনে যাওয়া ইত্যাদি অনেক গুণে বেড়ে যাবে এবং সেটা প্রতিনিধিত্ব করে। সেটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে আমার বাড়ি থেকে স্টেশন পর্যন্ত আনার জন্য আরেকটা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের দরকার আছে, যেটা হচ্ছে লোকাল ট্রান্সপোর্টেশন সিস্টেম, যেটা ক্যাচমেন্ট এরিয়া থেকে মানুষকে নিয়ে এসে এই স্টেশনে নামাবে এবং সেখান থেকে তার গন্তব্যস্থানের দিকে চলে যাবে। গন্তব্যস্থানে যেও আবার তার ক্যাচমেন্ট এরিয়াতে ওই লোকগুলোকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এই নেটওয়ার্কটা এখন পর্যন্ত পরীক্ষিত হয়নি এবং এটা নিয়ে একটু সন্দেহ আছে আমাদের, যেটা কতখানি আমরা উই হ্যাভ থট থ্রু দ্যাট প্রসেস। তৃতীয়ত যেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেশনের বেশ কিছু জায়গা লাগে, ভূমি লাগে, যেখানে বাস এসে থামবে, যেখানে গাড়ি এসে নামিয়ে দিবে প্যাসেঞ্জারকে বা প্যাসেঞ্জারকে উঠাবে এবং তার গন্তব্যে নিয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে কিন্তু এখন এই পার্টিকুলারলি এই যে প্রথম যেটা হলো সেখানে কিন্তু সেভাবে আমি দেখি নাই। আমি জানি না, মেবি আই মিসড আউট সামথিং, হয়তো দিয়ে বাড়িতে কিছু তো থাকতে পারে, কিন্তু এই আগারগাঁও এরিয়া করা খুবই ডিফিকাল্ট একটা জায়গা এবং এটা আমি সেখানে সেভাবে দেখছি না। এই জায়গাগুলো যদি আমরা পরবর্তীকালে এখানেও কিছুটা হয়তো করা সম্ভব হবে আমার মনে হয়, ভবিষ্যতে যদি কিছু জায়গা বাড়িয়ে এটাকে একটু বাসের জায়গা, একটু যেটাকে বলা হয় কিস এন্ড রাইড, অর্থাৎ আমি নামিয়ে দেবো, দিয়ে চলে যাব বা উঠিয়ে নিয়ে চলে যাব, এই জিনিসগুলোকে যদি আমি ফ্যাসিলিটেট করতে না পারি তাহলে কিন্তু নাগরিকদের যে প্রকৃত সুবিধা, আমি রিক্সা করে আসি বা সিএনজিতে করে আসি বা একটা বাসে করে আসি বা একটা গাড়িতে ট্যাক্সিতে করে আসি, সেটা আমরা পুরোপুরি ভাবে অর্জন করতে পারবো না। এই কানেক্টিভিটিটা আমাদেরকে এনশিওর করতে হবে। জি, একটু আসছি, ফুটপাথের উপর দিয়ে হবে না। জি জনাব ডক্টর আহসান মনসুর, আপনার কাছ থেকে আমরা একটু মারুফ হোসেনের কাছে শুনতে চাই যে আপনি এই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ হিসেবে অর্থনৈতিক চাঞ্চল্যের প্রসঙ্গটি আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এটা অনেক এখন যে ওপেনিংটা অবশ্যই আমাদের জন্য অনেক গর্বের, অহংকারের এবং এটা সিম্বলিক্যালি অনেক বেশি উৎসাহের, কিন্তু এই যে ইকোনমিক চাঞ্চল্য যে তৈরি হবে বলা হচ্ছে, এটা আসলে এখন যেই ফর্মে আছে এটা কতদিন নাগাদ এটা মানে অর্থনৈতিক চাঞ্চল্য এটা একটা অবদান রাখতে পারে? না, এমনিতেই তো পরের পার্টটুকু যদি আমাদের উদ্বোধন না হয় সেই পর্যন্ত তো আমরা এটাকে বলতে পারবো না যে যাত্রী টানা যাবে। এবং যাত্রী টানার ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা, মানুষজন মূলত তার কর্মস্থলে যেতে চায়,
কিন্তু এই যে পর্যন্ত আমরা দেখছি এই পর্যন্ত কিন্তু ওই আবাসিক থেকে আবাসিকে এরকমই হচ্ছে। খুব যে মানে মানুষজন যেমন মতিঝিল পর্যন্ত যখন এটা কমপ্লিট হবে তখনই আমরা ওই লোকগুলোকে পাবো যারা অফিসগামী লোক মূলত। তো তখন আমরা বলতে পারবো যে এটা পুরোপুরিভাবে আমাদের রিটার্ন আসা শুরু হয়েছে। আর রিটার্নের ক্ষেত্রে শুধু যাত্রী ভাড়া দিয়ে এটা আসলে কখনোই এটা সচল রাখা সম্ভব না, কোথাও রাখা সম্ভব হয় নাই, সব জায়গায় সাবসিডি দিতে হয়। সিঙ্গাপুরের একটা এক্সাম্পল জানি যে ওরা মানে একদিকে মানে ওদের যে ক্যাপাসিটি সেটা যেহেতু মানে এক্সিট করে গেছে, ওরা সময় ভাগ করে দিছে যে একটু আগে আগে গেলে ওদেরকে দেখা যায় কম ভাড়ায় ওরা যেতে পারে, যে 7টার আগে গেলে বা 7:30টার আগে গেলে, আবার 8টার পরে গেলে ভাড়া বেশি দিতে হয়। এটা একটা করেছে যে যাত্রী ওইভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, ক্যাপাসিটিটা বেড়েছে। আরেকটা যেটা হয় যে ওই যেটা বললাম যে আবারও মানে আপনার আমাদেরও কিন্তু এটা বলা আছে যে টিওডি, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট। আমাদের যেহেতু উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন একটা গণপরিবহন ব্যবস্থা, একটা করিডোর তৈরি হলো, এটার পাশে এখন ওই ধরনের আপনার বাণিজ্যিক বলেন, আবাসন বলেন, তারপরে বিনোদন বলেন, ইভেন এমনও হতে পারে যে সবুজ শিল্প যেগুলো আছে বা কমলা শিল্প, রেড আমরা অ্যালাউ করব না, কিন্তু ওই ক্যাচমেন্টের মধ্যে এই ধরনের ডেভেলপমেন্টগুলো কিন্তু হইতে পারে। কিন্তু ওইখানে আমাদের মনোযোগ দিতে হবে যে ওইখানে শেয়ারটা কেমন হবে। এখন সবাই স্বপ্ন দেখে ফেলছে যে আমার একটা ওর পাশে প্লট আছে মানে আমার ওইখানে অনেক টাকা পয়সা হয়ে যাচ্ছে। তো এটা তো সরকার সারা দেশের মানুষের টাকা এনে এই করিডোরটা তৈরি করলো, তাহলে সারা দেশের মানুষকে রিটার্ন করার একটা ব্যাপার রয়ে গেছে এবং আইনগতভাবে কিন্তু এটা আমাদের সুযোগ রয়ে গেছে। যেমন 1953 যেই টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ওটা বেটারমেন্ট ফির কথা বলা আছে ওইখানে। সুতরাং এই ধরনের ফেসিলিটি যখন গভর্নমেন্ট করে দিচ্ছে, তার পাশে যারা লাভবান হচ্ছে তাদের উপরে ওই ধরনের সারচার্জ বা ওই ধরনের বেটারমেন্ট ফি ওটা কিন্তু আরোপ করা যায় এবং ওইটা নিয়ে যে এলাকাগুলো এখনও অনুন্নত এই শহরের মধ্যেই, সেগুলোতে উন্নয়নের জন্য কাজে লাগানো যেতে পারে বা দেশের অন্য জায়গায়, এবং এটাকেও আপনার সচল রাখা যেতে পারে। শুধুমাত্র ভাড়া দিয়ে এটাকে কোনোভাবেই আপনার ভায়াবল করা সম্ভব না, এটা সারা ওয়ার্ল্ডের এক্সপেরিয়েন্স থেকে তাই বলে। আচ্ছা, ওই যে ডক্টর হাসান মাসুদ যে ইন্টিগ্রেশনের কথা বললেন, যেটা মানে শুধুমাত্র মানে আপনার এই যে মেট্রো রেলের যে ট্র্যাকটা, এর বাইরে যাত্রীরা যখন নামবে তারপরে তাদের বিভিন্ন জায়গায় যে তাদের যাতায়াতের ব্যাপারটি, এই পরিকল্পনাটি কতটা এফিশিয়েন্টলি করা হয়েছে? আমি দেখতে পাচ্ছি যে বিআরটিসির কিছু বাস, যেমন আগারগাঁতে আসার পরে 50টা বিআরটিসি বাস থাকবে, সেটাকে ফ্যাসিলিটেট করার জন্য যাত্রীরা সেখানে নামার পরে যাতে তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে। এই ব্যবস্থাপনাটা কতটা এফিশিয়েন্ট আপনার কাছে মনে হচ্ছে, ডক্টর হাসান ইসমাইল? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, প্রথমত আমি বলবো যে এই রুট ম্যাপ গুলো কিন্তু আমরা দেখিনি। আমি যেটুকু দেখেছি যে 50টা বাস দেওয়া হয়েছে, বাস, সেটা দিয়ে তো আমার ইনফরমেশন বেস ইমপ্রুভ করবে না। নাগরিকদেরকে জানাতে হবে যে তার বাড়ি থেকে নিয়ারেস্ট বাস সিস্টেমের দূরত্ব কতখানি, তাকে জানাতে হবে যে কত ফ্রিকোয়েন্সিতে, অর্থাৎ এটা কি 5 মিনিট পর পর আসবে না 10 মিনিট পর পর আসবে না আধা ঘন্টা পর পর আসবে না 1 ঘন্টা পর পর আসবে, সেটা তাকে জানাতে হবে। তাকে টাইম শিডিউল গুলো দিয়ে দিতে হবে। টাইম শিডিউল করে রাস্তার পাশে সুন্দর করে একটা ইসের মধ্যে লিখে রাখতে হবে এই বাসটা এত নম্বর বাস এই সময় প্রতি 5 মিনিট বা 10 মিনিট বা সেই সময় পর পর এখানে আসবে এবং এখান থেকে মানুষ তুলবে, সেখান থেকে তাকে নিয়ে মেট্রো স্টেশন পর্যন্ত যাবে। এই তথ্যগুলো কিন্তু দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। এটা দিতে হবে, এটা জানাতে হবে মানুষকে, এবং রুট ম্যাপ গুলোকে চিহ্নিত করতে হবে এবং এফিসিয়েন্টলি করতে হবে, যাতে প্রত্যেকটা লোকই মিনিমাম টাইম তারা সেখানে এমন একটা জায়গায় পৌঁছতে পারে যেখান থেকে সে বাস পাবে, এবং সেই দূরত্বটা একটা ম্যাক্সিমাম এইটা ডিটারমিন করে দিতে হবে যে এই জায়গা থেকে আমি 5 মিনিটের মধ্যে বা 7 মিনিটের হাঁটার মধ্যে আমি যেন বাস স্টপে চলে যেতে পারি এবং তারপরে যেন আমি সেখান থেকে মেট্রোতে চলে যেতে পারি। এই ক্যালকুলেশন এবং অ্যানালাইসিস গুলো করতে গেলে এখানে কিছু কনসালটেশনের ব্যাপার আছে, কমিউনিটির সাথে যোগাযোগ করতে হবে, সেটাই বা কোথায়। তো এই জায়গাগুলোতে গ্যাপস রয়ে গেছে। যেহেতু এটা প্রথম একটা রোড হলো, আমাদের অনেক অজ্ঞতা আছে, আমাদের অনেক ভবিষ্যতে অনেক কিছু শুধরানোর ব্যাপার আছে, সেগুলো আমরা হয়তো আস্তে আস্তে করতে পারবো বলে আশাবাদী, কিন্তু করতে হবে। জি, ধন্যবাদ। আসছি আপনার কাছে আবার জনাব সোহরাব হাসান, এই যে আজকে ওপেনিংয়ে এবং আগামী 3 মাস ধরে যে একটা শিডিউলে চলবে বলা হচ্ছে, মানে এটাকে কি মনে হচ্ছে যে ডেফিনেটলি আপনি শুরুতে এটাকে স্বাগত জানিয়েছেন, সবাই ওভারওয়েলমিং আন্তরিকভাবে এটাকে কংগ্রেচুলেট করছে, খুবই বড় ধরনের একটা উদ্যোগ এবং সাফল্য,
কিন্তু এই যে এখন যে 3 মাস ধরে চলবে, এটা কি অনেকটা প্রতীকী মনে হচ্ছে কিনা, মানে এটা থেকে কিন্তু রিয়েল কোনো বেনিফিটস আসবে বলে মনে করেন কিনা? আমরা যদি পুরো ঢাকা শহরে, কারণ দিয়াবাড়িতে যারা থাকে মানে তারাই শুধু আগারগাঁও পর্যন্ত আসবে, এরপরে দিয়াবাড়ির যারা জনগোষ্ঠী বা উত্তরা যারা সেক্ষেত্রে শুধু মেট্রো রেলের যে লাইন যদি আমরা পুরোটাও যদি ধরি, যে দিয়াবাড়ি থেকে কমলাপুর স্টেশন, না সে পুরোটাই চালু হলেও তারপরেও ঢাকার যে পরিবহন ব্যবস্থা, অর্থাৎ মানুষের যে যাতায়াত, গাড়ি হোক বা অন্য অন্য পরিবহনে হোক, তার কিন্তু খুব বেশি অংশ কিন্তু এই মেট্রো রেলে চলবে না। যদি আমরা ধরে নেই যে 1.5 কোটি মানুষ বসবাস করে, আমি একটু যোগ করতে পারি কিনা, যে প্রায় 4 কোটি ট্রিপ জেনারেট হয় প্রতিদিন, এবং এখানে বলা হচ্ছে 5 লাখ মানে ট্রিপ এটা ক্যারি করবে প্রতিদিন মেট্রো রেলে, তাহলে এটা পার্সেন্টেজ ধরলে কিন্তু আসলে 1.5% মতো, মানে একটা বিরাট অংশ কিন্তু বাদ পড়ে যাবে। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে অ্যানুয়ালি কত ট্রানজিট হবে, কত লোকের চলাচল করতে পারবে? দৈনিক 5 লাখ, 1.5 কোটি মানুষ বলা হচ্ছে, 15 মিলিয়ন। হ্যাঁ 15 মিলিয়ন, 5 লাখ। হ্যাঁ, বাট আপনার কিন্তু প্রায় এখানে 40 মিলিয়নের মতো ট্রিপ জেনারেট হচ্ছে প্রতিদিন ঢাকা শহরেই, প্রতিদিন। ওকে। আর এখানে আপনার ক্যারি করবে 0.6 মিলিয়ন আপনার প্রতিদিন, অর্থাৎ পার আওয়ারে আপনার 60,000 প্যাসেঞ্জার। সারাদিনে 10 ঘন্টা চললে এখানে 6 লাখের মতো, 6 লাখ। তার মানে ওইটা আপনি 4 কোটি ট্রিপের মধ্যে 6 লাখ মানুষ খুবই নগণ্য, 6 লাখ ট্রিপ খুবই নগণ্য, যেটা উনি বারবার বলার চেষ্টা করছেন। বিষয়টা হচ্ছে যে আমরা কত মানুষকে এই সুবিধাটা দিতে পারছি, এবং একটা তো ভালো বিষয় যে সেটা হচ্ছে যে এই 6 লাখ মানুষকেও যদি দেই দিনে, সেটা তাদের যে স্বাস্থ্য ঝুঁকি, তাদের যে ব্যয় এবং তাদের যে সময়, এগুলো বাঁচবে। হ্যাঁ, কিন্তু আমরা আরও বেশি মানুষকে দিতে পারবো কিনা, যেটা ডক্টর আহসান মনসুর বললেন, যে আমরা স্টেশনে নামলাম, বা আপনি বললেন যে আগারগাঁওয়ে 50টি বাস, বিআরটিসির বাস রেডি থাকবে, কিন্তু কারণ বাজারে যখন আসবে এখানে তো 10টি বাসও থাকতে, এখানে এই করতে পারবে না, বে নাই যেখানে দাঁড়িয়ে এরকম কোনো জায়গা নেই। তারপর যদি আমরা ধরে নেই একটি স্টেশনে 150 থেকে 200 যাত্রী উঠবে এবং 150 থেকে 200 যাত্রী নামবে, তাহলে যে তারা কোথায় যাবে, তারা গন্তব্যে কিভাবে পৌঁছবে, একটা কি বলে অব্যবস্থাপনা আছে, আমরা চিন্তা করছি সামনে, কিন্তু সেটি কিভাবে কাটানো, আমি মনে করি যারা সেটা কি অব্যবস্থাপনা, স্ট্রিট ম্যানেজমেন্ট যেটা বলছে, যে রাস্তায় যখন নামবে তারপরে এরা কোন দিকে যাবে, সেটাও একটা হচ্ছে আমাদের জায়গার স্বল্পতা। মানে আপনি দেখছেন যে স্টেশনগুলো করা হয়েছে, আর সেটা ফার্মগেট বলি, ফার্মগেট হয়তো একটু কারণ বাজারে জায়গাই নেই, কোনো খোলা জায়গা নেই। কিন্তু এই যে 150 লোক নামলো, 150 লোক তারপর তো তার বাড়িতে যাবে, গন্তব্যে যাবে, কিভাবে যাবে? হেঁটে যাবে কত দূর? যে যদি 2 মাইল দূরে হয়, 2 মাইল হাঁটবে, হ্যাঁ হতে পারে, কিন্তু হাঁটারও জায়গা নেই। ঢাকা শহরে তো মানুষের হাঁটার জায়গা নেই, ফুটপাত নেই। না, আপনি তো সেভ করছেন 4 ঘন্টার জায়গায় 40 মিনিটে আপনি গন্তব্যে যাচ্ছেন, সব মানে সর্বোচ্চ দূরত্ব যেটা। সেটা ঠিক আছে, ওই কারণে আমার প্রতিবেশী যেটা বললেন যে মেট্রো রেলের কাছে ভাড়া দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। এখন আমরা শুরু করেছি, যারা এক্সপার্ট আছে, যারা কর্মকর্তা আছে, যারা নীতি নির্ধারক, তারা বসে এটি কিভাবে সর্বোচ্চ সুবিধা নিতে পারে নাগরিকরা, সেই পরিকল্পনা নিতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। আরেকটি বিষয় যে সেটা হচ্ছে যে মেট্রো রেল আমাদের নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, আমরা কেউ যারা দেশের বাইরে গেছে তারা করেছে, কিন্তু এটা যে অভ্যস্ত হওয়া এবং এর পরিচ্ছন্ন রাখা, এর রক্ষণাবেক্ষণ, কারণ এটা এত দ্রুত গতি সম্পন্ন, কোনো দুর্ঘটনা না ঘটে, আর সেই ব্যাপারে কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমি মনে করি যে অনেকগুলো এখন আমরা শুরু করেছি, কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু এখন থেকে শুরু হলো। জনাব মারুফ হোসেন, একসময় আমাদের যানবাহনের 2004-এর দিকে যানবাহনের ঘন্টায় গড় গতি ছিল 21 কিলোমিটার, সেটা এখন 5-6 নেমে এসেছে। তো এখন যেই এই আলোচনা আসলে আমরা পূর্ণাঙ্গ যখন হবে তখন আমরা পরিষ্কার আলোচনা আরও করতে পারবো, কিন্তু এটাকে কি মনে হয় যে এই ধরনের আসার জায়গাগুলোতে খুব বড় ধরনের কোনো প্রভাব ফেলবে, নাকি এটা এই ওপেনিংটা শুধুমাত্র একটা প্রতীকী অর্থে যে আমরা একটা মেট্রো রেল, এটা আমাদের একটা আভিজাত্য বা একটা আমাদের নতুন একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে, যে আমরা মেট্রো রেল চালু করতে পেরেছি? কোন জিনিসটা আপনার কাছে মানে আপনার চোখে ধরা দিচ্ছে? না, আমি একটা হলো যে এই পর্যন্ত যে আসতে পেরেছে জিনিসটা,
তাতেই আমি অনেকটা আশাবাদী এবং মনে হচ্ছে আমাদের এইটাই আমাদের সামনের দিকে নিয়ে যাবে। তবে সবাই মিলে প্রস্তুত থাকতে হবে, মানে একটা সবাই নতুন মিলে inspiration এসেছে। নতুন একটা ইন্সপিরেশন, এবং সবাইকে সাপোর্ট করতে হবে। সরকার এটা যেমন একটা আইনও হয়েছে, শুধু আইন হলে তো হয় না, একটা সংস্কৃতি তৈরি হতে হয়। মেট্রো রেল আইন 2015 যেটা আছে সেটা এটাকে সাপোর্ট করার জন্য হয়েছে, কিন্তু আমাদের তো আসলে আমরা জানি যে ধাক্কাধাক্কি করে ওঠা, কালোবাজারি করা, রেলের পাথর ছুঁড়ে মারা, কত কিছু আমরা বিদ্যমান রেলে দেখি। তো এটাকে আমাদের সম্পদ মনে করতে হবে, যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে কি বললেন। কোনো ঝুঁকি আছে কিনা হ্যাঁ, গণপরিবহন সেটাই বিশেষজ্ঞ হিসেবে? সেই জায়গাতে আমি মনে করি যে নগরবাসীকে সেখানে প্রিপেয়ার করা, যে এটা যে আমার শহরটাকে সামনের দিকে আগানোর জন্য একটা বড় একটা বাহন, শুধুমাত্র মানুষ ক্যারি করবে না, শহরটাকেও সামনে নিয়ে যাবে, ওরকম করে আমাদের ভাবতে হবে। এবং সেই জায়গাতে আপনি যেটা বললেন, একটা বড় ধরনের সংস্কৃতিগত পরিবর্তন আনতে পারে এই ব্যবস্থা। কারণ আমরা এখন পর্যন্ত নগর সংস্কৃতি ওইভাবে গড়ে ওঠে নাই, আমরা জানি না কিভাবে এখানে আচরণটা করতে হয়। তো এইটা সিস্টেমটা এখানে উঠে লোকজন ঘষাঘষি করবে না তো, মানে সেটা একটা যেহেতু সফিস্টিকেটেড সিস্টেম, আমার মনে হয় যে এখানে লোকজন উঠে তার সেই সংযত থাকবে, রাখারও ব্যবস্থা আছে, আইনও সেভাবে শক্ত করে করা আছে, এবং সেটা যথাযথভাবে যেন ভায়োলেট করলে কি হবে একটু যদি সেটা বড় বড় শাস্তি আছে, আপনার কারাবাস আছে, আবার হলো যে আপনার কোটি টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা আছে। তো এইগুলো বড় বড় মানে শাস্তির কথা উল্লেখ আছে, এবং সেটা যদি কিন্তু একজন নাগরিক হিসেবে আপনি কি মনে করেন আমাদের যে নাগরিক সংস্কৃতি, বিশেষ করে মানে টাউনশিপে বা একদম মেট্রোপলিটনে, যে আমরা যে মেগা সিটিতে আমরা যে ধরনের আচরণ করি, এই আচরণের ঝুঁকিগুলো কি দেখতে পান আপনি? না, আচরণের ঝুঁকি প্রথমত হলো যে বিনা টিকিটে একটা চলার যে সুযোগ আছে কি সেটা সুযোগ নাই, সেটা ওখানে যদি যায় ওইটা তাকে ওয়ার্নিং দেওয়া হবে। আমি একটু জাস্ট কিউরিয়াস, ধরুন একজন একটা টিকিট কাটলো, উনি পর্যটক, উনি শুধু আসবেন যাবেন দেখবেন, শুরুর দিকে এরকম হতে পারে। একজন টিকিট কেটে তাই হবে, টিকিট কেটে ঢুকলো এবং উনি একটা সিট দখল করে বসলেন, উনি আগারগাঁয়ে গেলেন 10 মিনিটে, আবার 10 মিনিটে উনি দিয়াবাড়ি আসলেন, দিয়াবাড়ি বের হয়ে না হয়ে আবার গেলেন, এই ধরনের ক্ষেত্রে কি করা যাবে? না, সেটা তো মানে তার টিকিটটা যখন সে করবে ওইখানে, না সে তো বের হচ্ছে না, সে ধরেন যে না বের হয়ে আবার বিপরীত পথে এসে যদি ওইটা সে বের হওয়ার সময় তো তাকে ওইটা আপনার ওইখানে শো করতে হবে, করলে সে অটো ধরা পড়ে যাবে, সে টিকিটটা কোথা থেকে কোথায় কাটা, ট্রেন থেকে তাকে তো বেরোতেই হবে। ওকে, যখন সে বহির্গমন পথে এরকম হবে, এগুলো সর্ট অফ সিলি ব্যাপার, কিন্তু ধরেন আমাদের আচরণে ধাক্কাধাক্কি করে ওঠার যে সংস্কৃতি, যে কিউতে থাকি না আমরা সাধারণত। তো প্রথম দিকে হয়তো ওই ট্রায়ালটা এর জন্যই যে মানুষকে অভ্যস্ত করা আস্তে আস্তে, কারণ সবগুলো স্টেশনে এখনই ওই লোডটা নিতে পারবে না, ম্যানেজমেন্টও হয়তো ওইভাবে রেডি না, আবার আমরাও যাত্রীরা ওইভাবে অভ্যস্ত না। এখন হয়তো এটা একটু মানে ওই আপনি যেটা বলেন ট্যুরিজম মোডেই চলবে, সবাই একটু দেখতে যাবে, করতে যাবে, তো তার মধ্যে দিয়ে আস্তে আস্তে অভ্যস্ততাটা চলে আসবে যে এটা কিভাবে ইউজ করতে হয়। তারপরে ওখানে সাপোর্ট টিম লাগবে, সাপোর্ট নিশ্চয়ই। ডক্টর আহসান মুন্সি, শেষের দিকে আমরা ধরেন যে এখানে জাপানি নাগরিকদের যে স্যাক্রিফাইস বা জাপানের যে আপনার হোল হার্টেড যে সাপোর্ট, এবং করোনার সময় কিন্তু এখানকার এই প্রজেক্টের কাজ চলেছে আলাদা, এখানে প্রজেক্ট ডিরেক্টর বলেছেন, ম্যানেজিং ডিরেক্টর বলেছেন যে এখানে আলাদা কোভিড হসপিটাল করা হয়েছে, এবং যে ডেডিকেশন, যে ধরনের তাদের ত্যাগ, এটা অবশ্যই রিমার্কেবল, আমরা সবাই এটা শ্রদ্ধা ভরে এবং আন্তরিকতার সঙ্গে স্মরণ করছি। কিন্তু এটার সঙ্গে যে ফাইন্যান্সিয়াল যে ইনভলভমেন্ট, সেটা কি আমাদের কোনো ইকোনমিক কোনো বার্ডেন তৈরি করবে কিনা, এটাকে রিয়ালাইজ করা অথবা এটাকে রান করা, এটার যে সাবসিডি দরকার হবে, এটাকে যদি ভায়াবল করতে গেলে বা সাস্টেনেবল করতে যাই, সেক্ষেত্রে আমাদের কী ধরনের মেজার নেওয়া দরকার আন্ডার দি গিভেন সার্কামস্ট্যান্সেস অর দি রিয়ালিটিস? প্রথমত আমি বলবো যে জাপানি ঋণের যে প্রকল্প করা হয়, জাপানি ঋণগুলো কিন্তু খুবই দীর্ঘমেয়াদী হয় এবং খুবই স্বল্প সুদের হয়। এবং আরেকটা সবচেয়ে ভালো দিক হচ্ছে জাপান এইডের, যে যখন এই ঋণটা ডিউ হয়ে যায়, এতদিন পর্যন্ত এটাকে আপনার সরকারের বদন্যতাই বলবো, তারা এটাকে গ্র্যান্টে কনভার্ট করে দেয়, এটা কিন্তু তারা ফেরত নেয় না, এটা অনুদান হিসাবে কনভার্ট করে বলে আরো 3টা প্রকল্প তোমরা বাস্তবায়ন করো, আমরা মিউচুয়ালি সিলেক্ট করে ওই প্রকল্পগুলো এই অনুদানের টাকা দিয়ে বাস্তবায়ন করবো। এটাই কিন্তু জাপানের ট্রেডিশন এতদিন পর্যন্ত হয়ে আসছে। আমরা আশা করবো এটা হয়তো আগামীতে ওইভাবেই তারা ট্রিট করবে, তাহলে তো আমাদের জন্য সোনায় সোহাগা, সেটা একটা জিনিস, এটা অন্য কোনো দেশ কিন্তু সেটা দেয় না। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে জাপানের একটা গুণ হচ্ছে যে তারা দুটো জিনিস সাধারণত করে, এই ক্ষেত্রে একটু ল্যাপস হয়ে গেছে বিকজ অফ কোভিড এবং আমাদের এই হত্যাকাণ্ড ইত্যাদি ঘটার কারণে, কিন্তু তারা কিন্তু খুব টাইমলি প্রজেক্টগুলো শেষ করতে পারে। আপনারা দেখুন ঢাকা এয়ারপোর্টের কি দ্রুত কাজ চলছে, এগুলো কিন্তু
একেবারে অন টাইম শেষ হয়ে যাবে আমার যেটা ধারণা। ঢাকার যে এয়ারপোর্টের যে টার্মিনাল যেটা হচ্ছে এখন, সেটা কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে খুব দ্রুততার সাথে। আমাদের পাশেই যখন আমরা উড়াল সেতুটা দেখি আমি হতাশ হয়, যেটা আজকে 8 বছর ধরে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওইভাবে পড়ে আছে, সেটার সেরকম কোনো গতিশীলতা দেখছি না। জাপানের কাজের কিন্তু গতিশীলতা আছে, এখানেও দেখছি, মাতার বাড়িতেও দেখছি, এবং কোভিডের সময় মাতার বাড়িতেও কিন্তু তারা কাজ চালিয়ে গেছে। একটি সেতুতে নির্ধারিত মানে ব্যয় হিসাবে চেয়ে কিন্তু অনেক কমে তারা করে অর্থ ফেরতও দিয়েছে, এটিরও নজির আছে। বাংলাদেশের রেকর্ড সেটা, গোমতী সেটা যেটাতে করেছিল তারা। তো জাপানের এদিক থেকে, সব দিক থেকে আমি বলবো যে জাপান ইজ দ্য বেস্ট প্রোভাইডার অফ এইড। এবং সেই জন্য যেহেতু আমরা এই বড় প্রকল্পগুলো এবং আগামী দিনের যেসব পাতাল রেল হবে, সেখানেও জাপান কমিটমেন্ট করেছে খুব স্ট্রংলি যে তারা সেগুলো করতে চায়। আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা খুব ভালো একটা দিক, এবং আমাদের সাস্টেনেবিলিটির দিক থেকে, ফাইন্যান্সিয়াল বার্ডেনের দিক থেকে এটা আমাদের জন্য খুবই সহনীয় হবে। এর চাইতে ভালো কোনো ডিল এই দুনিয়াতে হতে পারে না। জি, জনাব সোহরাব হাসান, এই যে আমরা বলছি যে আমরা এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে, বা আমরা নেক্সট ইকোনমিক পাওয়ার, হ্যাঁ, এগুলো ইনফ্রাস্ট্রাকচারাল, আপনি কিন্তু সব কিছু মিলিয়েই কিন্তু লিখেন বা বলেন। এখন ধরেন যে আমাদের দৃশ্যমান যে অবকাঠামোগত উন্নয়ন, সেগুলো আমাদেরকে কিন্তু এক ধরনের উন্নয়নের আশার মধ্যে নিয়ে গেছে। আমাদের টানেল হচ্ছে, পদ্মা সেতু হয়েছে, রূপপুর পাওয়ার প্ল্যান্ট হয়েছে, মেট্রো রেল হয়েছে, আরও অনেক 100 মহাসড়ক হয়েছে উন্নয়ন করতে। কিন্তু একই সঙ্গে এটা আমাদেরকে কতটা আশাবাদী করে, এবং এটার সঙ্গে আর কি জিনিস আপনি কামনা করছেন যেটার মাধ্যমে আসলেই আমরা একটা রিয়েল গ্রোথের দিকে, অথবা যে গ্র্যাজুয়েশনের কথা বলা হচ্ছে সেখানে আমরা পৌঁছাতে পারবো? আমরা আশাবাদী থাকতে চাই, কারণ হতাশ হওয়ার তো সুযোগ নেই, কারণ মানুষ সামনে এগোয়। আর যে বিষয়টা হচ্ছে যে এই যে প্রকল্প, বড় বড় যতগুলো প্রকল্পের কথা বললেন, তার সুবিধাটা কত সংখ্যক মানুষ পায়, কত সংখ্যক বেশি মানুষ পায়, তার উপরে কিন্তু নির্ভর করবে টেকসই উন্নয়ন। আমরা যেমন উন্নয়ন করছি, একই সঙ্গে বৈষম্য কিন্তু বেড়েছে। বৈষম্য বাড়ার অর্থ হচ্ছে উন্নয়নের সুবিধাটা সবাই পাচ্ছে না, বৃহত্তর জনগোষ্ঠী পাচ্ছে না, মুষ্টিমেয় জনগোষ্ঠী পাচ্ছে। এটি যত বেশি সংখ্যক মানুষকে দেয়া যাবে। আর যে আপনি সিস্টেমের কথা বলছিলেন, সেখানে একটি প্রশ্ন আছে। এই ঢাকা শহরেই আপনি সেনানিবাসের এলাকায় দেখুন, সিস্টেম যেমন মানুষকে তৈরি করে, আবার মানুষও কিন্তু সিস্টেম তৈরি করে। তো আমরা মনে করি যে মেট্রো রেল যুগে আমরা প্রবেশ করছি, সেখানে আমাদের নতুন অভিজ্ঞতা, নতুন অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে, এবং অন্যান্য পরিবহনে যে অনিয়ম চলেছে যেভাবে, এমনকি চলমান ট্রেন সহ, সেটি এড়াতে হবে। মানে সেটি কোনোভাবেই যাতে এরকম দুর্ঘটনা না ঘটে, এরকম ঝুঁকি না থাকে, সেই ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এবং প্রধানমন্ত্রী হয়তো বলেছেন যে আমাদের লোকরাই পরিচালনা করবেন, হয়তো করবেন, কিন্তু আমার মনে হয় যে কিছুটা সময়ের জন্যে বাইরের যারা এক্সপার্ট তাদের ব্যবহার করতে হবে। জি, আচ্ছা জনাব মারুফ হোসেন, একটা এত অত্যাধুনিক একটা পরিবহন ব্যবস্থার মধ্যে আমরা ঢুকেছি, আমরা যাত্রা শুরু করেছি, অথচ নিচের দিকে যদি তাকান, এখানে মানে কি বলবো, যে প্রাগৈতিহাসিক অবস্থার মতো অবস্থা এখনও রয়ে গেছে। লক্ষ্য অত্যন্ত কি বলবো, যে শ্যাবি একটা পরিবহন ব্যবস্থা। এই জায়গার মধ্যে যে সরকার মানে এরকম একটা উড়াল রেল ব্যবস্থা চালু করতে পারলো, সে সড়কে কেন একটা সুন্দর ব্যবস্থাপনা তৈরি করতে পারলো না এখন পর্যন্ত? কি বাধা? না, এটা হচ্ছে অগ্রাধিকারের বিষয়। যেটা বলছিলাম যে এসটিপিতে বলা ছিল যে বাসটা কিন্তু এটা মানে একটা শহরের জন্য ব্যাকবোন। আমরা যতই বলি, আমরা যে এতগুলো মেট্রো লাইন হবে, তারপরে কিন্তু আপনার সিংহভাগ যাতায়াত বাসে করেই হবে। তো সেখানেও আমাদের মনে হয় কিছু কিছু বিনিয়োগ দরকার, মনোযোগ দরকার। যদিও বাস রুট রেশনালাইজেশন এটা চলছে, তবে সেখানে আরেকটু যে বাসের জন্য ডেডিকেটেড লেন করা, বাসের জন্য ভালো বাস আনার জন্য প্রয়োজনে টাকা বিনিয়োগ করা, যেমন এখানেও যেই রকম আমরা বিনিয়োগ দেখছি, ওইখানেও আমার মনে হয় একটু বড় আকারের ইনভেস্টমেন্টে যাওয়া দরকার। তাহলে বোধ হয় যে আমাদের ওই সিস্টেমে সরকারের মানে কি বলবো, যে আকাঙ্ক্ষার কোনো ঘাটতি আছে না। এখানে আমরা আবার দেখেছি যে নানান ধরনের ভেস্টেড গ্রুপ আছে, যাদের সঙ্গে সরকার বিভিন্ন সময় নেগোসিয়েশনে যাচ্ছে, কিন্তু তারা এই কাজটা এক ধরনের বাধা প্রদান করছে। তো এই জায়গাটা আমার মনে হয় সরকারকে কঠোর হতে হবে জনগণের পক্ষে। এটাকে সফল করার জন্য তাকে শক্ত হাতে নামতে হবে, এবং সেই চেষ্টাটা করে যাচ্ছেন সরকার। এবং সব আয়োজন দেখে আমাদের মনে হচ্ছে ওইটাও সরকার সফল হবেন আমাদের মনে হচ্ছে। কারণ আপনি যেই কথাগুলো বললেন যে নিশ্চয়ই একটা বড় একটা ভিশন নিয়ে আগাচ্ছে, এবং একই সঙ্গে আমরা দেখছি বিভিন্ন দিক থেকে
বিভিন্ন বড় বড় ইভেন্ট কিন্তু আমরা দেখলাম এই অল্প কিছু সময়ের মধ্যেই। জি জনাব সরফ হোসেন, আপনার কি আশাবাদী করছে? না, আশাবাদী করার চেয়েও এই উন্নয়নটা মেট্রো রেলটা যে বাংলাদেশের সব মানুষের, এটি কিন্তু বোঝাতে হবে। মানে এটি যে কোনো বিশেষ মহলের কৃতিত্ব নয়, এমনকি সরকারেরও একক কৃতিত্ব নয়, এটি সবারই, এবং এর ভাগীদার সবাই হবে। এটি আপনি যেটা বললেন যে এটি কি প্রতীকী কিনা, প্রতীকীর চেয়ে আমাদের চিন্তা করতে হবে স্থায়িত্বের দিকে। প্রতীকী তো আমরা দিবস পালন করি, নানা আয়োজন করি, কিন্তু উন্নয়নের অংশীদারত্ব করতে হবে প্রতিটি নাগরিককে, এবং সেক্ষেত্রে এবং সেখানেই অর্থনৈতিক না, সক্ষমতা একটা কথা তৈরি আছে করতে না হবে। যে আপনি বিলিভ করতে পারছেন যে ইউ ক্যান ডু ইট। আপনি এই যে এটা সিম্বলিক্যালি আজকে যে ওপেন হলো, মেবি হয়তো 200 লোক করে এক যাত্রা 200 লোক করে যাবে, কিন্তু আগামী 3 মাস হয়তো এত ব্যাপকভাবে চালু হবে না। আত্মবিশ্বাস বেড়েছে, জি, সক্ষমতা সেটাই বলছি। এরকম এই একটা আত্মবিশ্বাস বেড়েছে অবকাঠামো, এবং এটাই সক্ষমতা বাড়াবে। তবে সেক্ষেত্রে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে, এবং এক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যের চেয়ে অর্থনৈতিক উদ্দেশ্যটাই বেশি কাজ করবে যদি আমরা এভাবে চিন্তা করি। আর না হলে যে অমুক সরকার করেছে, অমুকের বিরোধিতা করেছে বা অমুকে নিশ্চুপ থেকেছে, এটি না। এই উন্নয়নের সবাইকে একত্র হতে হবে, সম্মিলিতভাবেই এগোতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে রাজনৈতিক কোনো বিভেদ এখানে কোনো বাধা তৈরি না করে। এবং আমরা তো যেটা আশঙ্কা করছি যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক যদি কোনো সংকট দেখা দেয়, বা সংকট আছে, আমরা সংকটেই আছি, রাজনৈতিক কোনো সংঘাত দেখা দেয়, তাহলে কিন্তু এই বড় প্রকল্প উপর প্রথমেই আঘাত আসতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ডক্টর আহসান এস মনসুর, আমরা একদম শেষ দিকে, এখানে আমাদের আলোচকরা বললেন যে এই ধরনের বড় প্রকল্প বা মেগা প্রকল্পের স্বপ্ন মানুষকে নতুনভাবে বিশ্বাস করতে মানে সহযোগিতা করছে বা সাহায্য করছে যে ইয়াস উই ক্যান, আমরা করতে পারি। এবং সরকার এটাকে শুধুমাত্র তার নিজের সাফল্য হিসাবে না দেখে একটা জনগণের একটা অর্জন হিসাবে যদি দেখায়, এখানে রাজনৈতিক যে ধরনের যে বিরোধ বা পার্থক্য বা বিভক্তি, এটা কি কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিনা, অথবা এখানে মানে কি ধরনের কি বলে ইম্প্যাক্ট আপনি দেখেন আমাদের যে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায়? জি, দেখুন, বাংলাদেশের একটা জিনিস কি, আমরা কতগুলো ভালো ভালো প্রকল্প আমরা খুব সাকসেসফুলি করেছি, এবং ইন্টার গভর্নমেন্টাল কোনো বিভেদ সেখানে কিন্তু আঘাত করে নাই। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে আমাদের যেমন স্বাস্থ্য খাতের যে প্রকল্পগুলো, গণস্বাস্থ্যের ক্ষেত্রে সেখানে আমাদের উন্নয়ন, আমাদের যে পরিবার পরিকল্পনা ব্যবস্থাপনা, আমাদের যে বিভিন্ন রকমের সামাজিক উন্নয়ন ধারাবাহিক, মহিলাদের পার্টিসিপেশন, মেয়েদের শিক্ষার ব্যবস্থা, এগুলোতে কিন্তু কোনো ধরনের প্রতিবন্ধকতা আসে নাই। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছি। আমি মনে করি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এই ধারাবাহিকতাটা থাকবে। এখানে কোনো সরকারই এমন কোনো রিস্ক নেবে না যেটা তাদের মানে আমাদের জাতীয় স্বার্থের জন্য একেবারে পুরোপুরি ভাবে পরিপন্থী। তার মানে এখানে আপনি বলতে চাচ্ছেন এখানে একটা কমন গোল অথবা একটা ঐক্য আছে সবারই, যে এগুলোকে চলমান রাজনীতি এগুলোকে পেছনে টেনে ধরবে না। যখন সরকারে চলে আসবে অপোজিশন, যদি আসেও, তারা কিন্তু এই প্রকল্পগুলো, এই বড় প্রকল্পগুলোকে তারা থামিয়ে দেবে না। দিলে পরে এটা একটা বিরাট একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। সেটা সম্পর্কে তারা অবশ্যই সচেতন হবে রাজনৈতিক ভাবে এবং সামাজিক অন্যান্য ভাবেও। এবং এটা ইন্টারন্যাশনাল একটা ডাইমেনশন আছে। এটা কিন্তু একটা জাপানি একটা বড় প্রকল্পকে যদি আটকে দেওয়া হয়, তাহলে কিন্তু জাপানের সাথে সম্পর্কেরও একটা বিরাট ক্ষতি হয়, বা চীনের সাথে সম্পর্কের ক্ষতি হয়, বা ভারতের সাথে সম্পর্কের ক্ষতি হয়। এটাকেও কিন্তু পরবর্তী যে সরকারই আসুক না কেন, তারা কিন্তু আমলে নেবে রাজনৈতিক সরকার হইলে। কাজে আমি মনে করি ধারাবাহিকতা থাকবে। এটা হঠাৎ করে একটা বন্ধ করে দিবে রূপপুরের মতো প্রকল্প, হয়তো শুরুতে শুরু করা উচিত হয়নি, সেটা অন্য কথা, কিন্তু একবার শুরু হয়ে গেলে সেটাকে থামিয়ে দেওয়াটা এটা রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় নয়, এবং আমি মনে করি যে এটা চলমান থাকবে। জি, জনাব মারুফ হোসেন, শেষ মন্তব্য। জি, আমার ইয়েটা হলো যে এখন যদি আমরা সাকসেসফুল করতে চাই, তাহলে আমাদের একটা হলো যে এটা আমাদের মাল্টিমোডাল ট্রান্সপোর্টের দিকে আমাদের যেতে হবে, এবং ইজি ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে, এবং কমিউনিটি যে ক্যাচমেন্ট এরিয়া ওটাকে নিয়ে প্ল্যান করতে হবে। যে ওইখানে যেটা বলছিলাম যে
মানুষজন 500 মিটার হোক, এক কিলোমিটার হোক, সেখান থেকে যেন হেঁটে আরামে চলে আসতে পারে। এবং সন্ধ্যায় বাসায় ফেরার পথে সে কেনাকাটা করে আবার হেঁটে হেঁটে যদি পাশে একটা ওরকম পার্ক হয়, গণপরিসর হয়, ওখানে হাঁটাহাঁটি করে তার দিনের যে ব্যায়ামটা ওটা সেরে সে বাসায় ফিরতে পারতেছে। একটা সংস্কৃতির একটা পরিবর্তনে, নগর সংস্কৃতি তৈরি হবে নতুনভাবে আমার কাছে মনে হয়। এবং পাশাপাশি এটাকে লাভজনক করার জন্য যেটা বললাম যে ওই ক্যাচমেন্টের মধ্যে এটা ওইখানকার যারা ল্যান্ড ওনার আছেন, প্লট ওনার আছেন, ওনাদেরকেও সাপোর্ট করতে হবে। গভর্নমেন্টও যদি দরকার লাগলে অ্যাকোয়ার করবে বা তাদের সঙ্গে যৌথভাবে, ল্যান্ড ওনারদের সঙ্গে যৌথভাবে ওই জায়গাটা ডেভেলপ করবে, যেন ওইখান থেকে আরও আয় ইনকাম হয়, যেটা এখানে সাপোর্ট করতে পারবে। তো সব মিলে আমার কাছে শুধুমাত্র ভাড়া দিয়ে হবে না, শুধুমাত্র ভাড়া দিয়ে হবে না। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ভালো শুরু হয়েছে, কিন্তু এটাকে সফল করতে হলে আরও যে আশপাশের যে বিষয়গুলো আছে প্যারালালি কনসিডার করতে হবে। মানে আমি বলছি যে ওই পুরো এলাকাটার ডেভেলপমেন্ট এবং এখানে যাত্রী আসা যাওয়ার জন্য এখানে বাইক অ্যান্ড রাইড সিস্টেম বলে যে বাইসাইকেল নিয়ে কেউ 2 কিলোমিটার দূর থেকে আসতে পারে। যেমন নেদারল্যান্ডে আমরা দেখেছি যে ওইখানে 5000 বাইসাইকেল পার্ক করা যায় আপনার রটারডাম সেন্ট্রাল স্টেশনের নিচে। ওরকম ব্যবস্থাটা থাকতে হবে। একটু দূরে হয়তো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। বাসেও যেন একটা যাত্রী সে নেমেই যেন সহজে বাসটা ধরতে পারে, বা কোথাও যদি নৌপথ থাকে সেখানে নেমেই হাতির ঝিলে নৌকাটা যেন ধরতে পারে। মানে এরকম ইন্টিগ্রেশনটা লাগবে, তাহলে আমার মনে হয় সফল হবে। একদমই শেষ মন্তব্য আপনি সংক্ষেপে করতে যদি বলেন জনাব সোলাইমান হাসান। আমাদের যে রাজনৈতিকভাবে হয়তো দ্বিধাবিভক্তি আছে, কিন্তু প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলো নিয়েছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার একগুঁয়েমি কিছু সিদ্ধান্ত আছে যে না উনি এটা করবেন, এবং এটা কিন্তু বেশ কিছু প্রকল্পে এটা দেখা যাচ্ছে, এবং এটা সেলফ প্রাইড বা ন্যাশনাল প্রাইড হিসাবে উনি দেখেছেন। যেমন অনেকে হয়তো বলবেন যে টানেলের কি দরকার ছিল, কিন্তু টানেল এই অঞ্চলের মধ্যে প্রথম যে আমরা কর্ণফুলী নদী যে টানেল করেছি, রূপপুর পাওয়ার প্ল্যান্ট করেছি, এই বিষয়গুলোকে আপনি আজকের দিনে কিভাবে দেখেন? এই প্রকল্পগুলো এটা দেখানোর বিষয় না, এই প্রকল্পগুলো হচ্ছে আমাদের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। মানে আমরা যদি 50 বছর 100 বছর পর কোন জায়গায় যেতে চাই, তাহলে কিন্তু এই পরিকল্পনা হলো এটা ভীষণ। কিন্তু আমি একই সঙ্গে বলবো, এই যে আমরা আজকে ঢাকা শহর নিয়ে আলোচনা করছি, আমাদের যে উন্নয়ন, ঢাকামুখী উন্নয়ন, এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ করতে হবে, বিকেন্দ্রীকরণ করতে হবে। কারণ এই ঢাকা শহরে এখন 1.5 কোটি লোক আছে, 2 কোটি হবে না। কিন্তু একটা জিনিস বলে আপনি কন্টিনিউ করবেন, কিন্তু এখন যদি 4 ঘন্টার রাস্তা যদি 40 মিনিটে করা যায়, তাহলে যেগুলো গাজীপুর বলেন কিংবা শ্রীপুর বলেন, মাওনা বলেন কিংবা ভালুকা বলেন অথবা ময়মনসিংহ বলেন, ওখান থেকে লোকজন এসে কাজ করতে পারবে না। তার জন্য যে ব্যয় হবে, তার জন্য যে রাষ্ট্রকে যে বহন করতে হবে যে ক্ষতি বা যে অর্থ, সেটি তার সামর্থ্য আবার আমাদের আছে কিনা। আমরা কিন্তু এখনো কিন্তু অন্যের ঋণের টাকায় কিন্তু বড় বড় প্রকল্প করছি, এক পদ্মা সেতু ছাড়া। সেটা পরিশোধ করা একদম 30 সেকেন্ডে যদি ডক্টর আহসান মনসুর, এই যে ঋণের বোঝা, এটা আমরা কি আপনাদের জন্য কোনো ঝুঁকি তৈরি করেছে কিনা? যদি প্রকল্পগুলো আমরা সঠিক অর্থনৈতিক বিশ্লেষণে করে থাকি, যদি প্রকল্পের সামাজিক এবং অন্যান্য পারিপার্শ্বিক যে বেনিফিটগুলো সেটাকে যদি আমরা সঠিকভাবে ইনকর্পোরেট করে থাকি, তাহলে সেই প্রকল্প নিয়ে কোনো দ্বিধা থাকার কথা নয়। আমরা ধার করেই করি, আমরা দেশের উন্নয়নের কন্ট্রিবিউশন হিসেবে দেখব। কিন্তু যদি প্রকল্পের সিলেকশনটা শুধুমাত্র রাজনৈতিক কারণে বা আমি অমুক জায়গা দিয়ে নেব, আমার বাড়ির পাশ দিয়ে নেব, সেই ধরনের প্রকল্প হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দেশ উপকৃত হবে না এবং ঋণের বোঝাটা আমাদের ঘাড়ে চেপে বসবে। জি, ধন্যবাদ ডক্টর আহসান মনসুর, এত রাতে জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন এবং স্টুডিওতে কষ্ট করে আমাদের সঙ্গে এসেছেন, এবং আজকের এই সুন্দর একটি দিনে, একটি আনন্দঘন দিনে এবং একটি বিশেষ দিনে আলোকপাত করেছেন মেট্রো রেলের এই ওপেনিংয়ে। মারুফ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সোলাইমান হাসান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntbb.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট জেনে নিতে পারেন। অমিক্রনের ছোপল চোখ রাঙানি কিন্তু আসছে প্রতিবেশী দেশগুলোতে, চায়নাতে, ভারতে। সুতরাং সতর্ক থাকুন এবং নিজের ব্যাপারে যেসব স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলুন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।